ভোটে বিপর্যয়ের পর তৃণমূলে মুষল পর্ব। দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক নেতা। মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর তারই মধ্যে সংঘাতে জড়িয়ে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় আসবো ছকভাঙা ছটায়, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই ঠিক যে বিষয় বলছিলাম যে তৃণমূলে মুষল পর্ব চলছে, তৃণমূলের এই যে বিপর্যয়, এই বিষয়ে এবার সরাসরি কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব আমাদের সঙ্গে রয়েছেন। একদম বিশ্বজিৎ, আপনার কাছে শুরুতেই যেটা জন্য আসবো, আপনি বলছেন যে এই যে তৃণমূলের ভরাডুবি, এই যে বিপর্যয়, তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে করাপশন। তো তা এবং সেটা আপনি বলছেন যে এই করাপশন দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জানতো না, এটা হতেই পারে না। দেখুন, আমি করাপশন যেমনি বলেছি, করাপশন ছাড়াও কিন্তু অনেকগুলো কারণ বলেছি। যেমনি 2024-এ আরজি করের ঘটনাটা বলেছি, ওটা একটা বিরাট বড় ঘটনা, কিন্তু তার সাথে আমি নিশ্চয়ই করাপশনটা বলেছি। তার কারণটা হচ্ছে এটা একটা র্যাম্পেন্ট করাপশন চলছিল বিগত 5 বছর ধরে, যেটা সীমাহীন এবং লাগামহীন। তো অবভিয়াসলি এটাকে কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু কন্ট্রোল করতে পারেনি, এবং তার কারণে আজকে কিন্তু দলের এই বিপর্যয়। সেটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, দেখুন, আজকে আরজি করের এই ঘটনা, এই দেয়াল লিখনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পড়তে পারেননি। আরজি করের যে ঘটনা, সেই ঘটনাতে লক্ষ লক্ষ লোক আজকে রাস্তায় নেমে যেভাবে গণবিক্ষোভ দেখিয়েছে, যেভাবে প্রতিবাদ করেছে, তখনই ওনার উচিত ছিল ব্যাপারটা রিয়েলাইজ করা এবং শাসকের আইনের শাসন সেটাকে কায়েম করা। কিন্তু আইনের শাসন উনি কিন্তু কায়েম করতে পারেননি, উনি কিন্তু ব্যর্থ হয়েছেন। এবং দেখা গেছে যে আজকে যারা দোষী, আরজি করে যারা দোষী, তাদের বিরুদ্ধে কিন্তু সময় মতো কোনো রকম অ্যাকশন রাজ্য সরকার নিতে পারেনি। রাজ্য সরকারের উচিত ছিল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। আমি বলি, আজকে যদি আরজি করের ঘটনার আগে লোকসভায় নির্বাচন না হয়ে যদি লোকসভা নির্বাচনটা আরজি করের ঘটনার পরে হতো, তাহলে কিন্তু এই 29-এর জায়গায় 9টা সিটও পেত কিনা তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক। সুতরাং এছাড়াও আজকে দলীয় কর্মীদের সাথে, না আমায় বলতে দিন একটু, দলীয় কর্মীদের সাথে যে সমন্বয়ের একটা অভাব, দলীয় কর্মীদের সাথে একটা সম্পূর্ণরূপে সমন্বয়ের অভাব ছিল। নিচুতলার যারা কর্মী, যারা গ্রাসরুট লেভেল, টিএমসির যারা গ্রাসরুট লেভেলের কর্মী, তাদের কোনো রকম দুঃখ বলুন বা তাদের যে ব্যথা বলুন বা তাদের যে কোনো ব্যাপারে তাদের সমস্যা বলুন, আজকে কিন্তু শীর্ষ নেতৃত্ব জানতো না। তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দলটাকে ক্ষমতায় এনেছে, এবং তারাই কিন্তু শেষ অবধি কিন্তু তারা কিন্তু লড়াই করে গেছে, কিন্তু তাদের জন্য কিন্তু দল দাঁড়ায়নি। তার কারণ হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে গেছে প্রাচীরের মতো আইপ্যাক। এই আইপ্যাক যে দলের কত বড় সর্বনাশ করেছে, সেটা কিন্তু পরবর্তীকালে সবাই বুঝেছে। এখন ঘটনাটা হচ্ছে, আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, যে আপনি তো এর আগে মুখপাত্র ছিলেন, আপনি তো সবকিছুই দেখেছেন, বুঝতে পেরেছেন, আপনি কেন প্রতিবাদ করেননি? প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না। আমরা প্রতিবাদ অনেকভাবে করতে চেয়েছি, আমরা জানাতে চেয়েছি, আমরা বিভিন্নভাবে আমরা বলতে চেয়েছি, কিন্তু আমাদেরকে বলতে দেওয়া হয়নি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি, সেই সুযোগ দেওয়া হয়নি। যেই কারণে আমি গত 2.5-3 বছর ধরে আমি কিন্তু দলের থেকে ডিট্যাচড। আমি কিন্তু দলের সাথে এবং দলের কোনো কর্মসূচি বা মিডিয়ায় অ্যাজ এ স্পোকসপারসন আমি কিন্তু আসা বন্ধ করে দিয়েছিলাম। যদিও এখন আমি আবার তৃতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেল অফ মিজোরাম, এবং সেই দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব আমি পালন করছি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিজোরাম সরকারের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। আমি কিন্তু থাকতেই পারতাম, কিন্তু আমি একেবারে সঠিকভাবে বিবেচনা করে আমি দেখলাম যে এই দলের সাথে যদি আমি সক্রিয়ভাবে জড়িয়ে থাকি, আমি নিজেই অপরাধী হয়ে যাব। সুতরাং 3 বছর ধরে আই ওয়াজ কমপ্লিটলি ডিট্যাচড ফ্রম দি পার্টি, এবং যেই কারণে আমি কোনো রকম মিডিয়া থেকে আরম্ভ করে, পার্টির কোনো রকম প্রোগ্রাম থেকে আরম্ভ করে কোনো কিছুতে আমি যেতাম না।
আমার একটাই কথা, যে আজকে বাংলার কথা উনি বলেন, উনি বাঙালির কথা বলেন, উনি বলেন যে সবাই বহিরাগত। আরে বহিরাগতকে কে এনেছে বাংলায়? আজকে লোকসভা নির্বাচনে আমরা দেখলাম কি? আমরা দেখলাম একের পর এক বিহার থেকে, গুজরাট থেকে, বিভিন্ন রাজ্যের থেকে মানুষকে নিয়ে আসা হলো এবং তাদেরকে সাংসদ করা হলো। কিন্তু বাংলায় যারা আছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হলো না। এমনকি আমরা শেষে রাজ্যসভার নির্বাচনের সময়ও দেখলাম যে তামিলনাড়ুর থেকে একজনকে নিয়ে আসা হলো এবং তাকেও নমিনেশন দিয়ে তাকে রাজ্যসভায় পাঠানো হলো। আমার প্রশ্ন, তারা এখন কোথায়? তারা এখন কোথায়? আজকে বাংলার জন্য যারা কাজ করে গেল, আমরা যারা বাংলার জন্য কাজ করেছি, আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হলো না। বাংলায় থেকে এবং বাংলার মানুষ হয়ে আমি নিজে বাংলার জন্য কোনো কাজ করার সুযোগ পাইনি। আজকে আমি উত্তর পূর্ব ভারতে কাজ করছি। আজকে 2 দশক ধরে আমি উত্তর পূর্ব ভারতের সাথে জড়িত। আমি দুটো টার্মের আগে ছিলাম, মানে টানা 10 বছর আমি অ্যাডভোকেট জেনারেল ছিলাম। তারপর আবার 2024 সাল থেকে আমি তৃতীয়বারের জন্য হয়েছি। কিন্তু সেখানে যে সম্মান পেয়েছি, একটা সাংবিধানিক পদ পেয়েছি, ক্যাবিনেট র্যাঙ্ক পেয়েছি, আজকে এখানে আমি কোনো কাজের সুযোগ পাইনি। আমি একবারের জন্য আমাকে কোনো কাজের সুযোগ দেওয়া হয়নি এবং বাঙালি হিসাবে, বাংলার লোক হিসাবে আমাকে বঞ্চিত করা হয়েছে, আমাকে ব্যবহার করা হয়েছে। বিশ্বজিৎ দা যেটা বলছেন যে বাঙালি হিসেবে, বাংলার লোক হিসেবে বিশ্বজিৎ দাকে একদম বঞ্চিত করা হয়েছে। বিশ্বজিৎ দা, আপনার কাছে আবারও আসবো। বিশ্বজিৎ দা যেরকম বলছিলেন যে আরজি করের দুর্নীতি প্রসঙ্গে যদি এই লোকসভা ভোট, আরজি করের যে ঘটনা ঘটেছে তারপর লোকসভা ভোট হতো, তাহলে তৃণমূল 29টা যে আসন পেয়েছে সে জায়গায় 9টা পেত কিনা সন্দেহ রয়েছে। অন্যদিকে এই আরজি করের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন কে? ডক্টর শান্তনু সেন, প্রাক্তন তৃণমূল সাংসদ, এবং তিনি এই মুহূর্তে দলকে একেবারে কাঠগড়ায় তুলছেন এবং তিনি নিজের যেই জাতীয় মুখপাত্রের পদ সেটা ছাড়তে চেয়ে চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শান্তনুদা, একদম প্রথমেই আপনার কাছে আসবো। আপনি যে ভুরি ভুরি অভিযোগ করছেন একেবারে আরজি করে সেই দুর্নীতি প্রসঙ্গে, যেভাবে নেক্সাস চলেছে, আপনি বলছেন যে এই যে নেক্সাসটা চলছিল আপনি একদম উপযুক্ত জায়গায় জানিয়েছিলেন। কোথায় জানিয়েছিলেন? ঠিক কি অভিযোগ আপনি করেছিলেন? প্রথমেই আমি আপনাকে বিনয়ের সাথে একটু সংশোধন করে দেবো। এই মুহূর্তে আমি দলকে কাঠগড়ায় তুলেছি এই কথাটা ঠিক নয়। আরজি করের দুর্নীতির সময় এবং অভয়া কাণ্ডে দলের মধ্যে থেকে যদি কেউ হুইসেল ব্লোয়ার থেকে থাকে, আপনাদের আর্কাইভ ঘেটেও পেয়ে যাবেন, তার নাম ডক্টর শান্তনু সেন। এখন তো আমি প্রাক্তন, তখন আমি এক্সিস্টিং এমপি ছিলাম। আরজি করে যখন আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় দফায় কাজ করতে যাই, তখন সেখানে আমরা প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন আমাদের স্থানীয় বিধায়ক অতীন ঘোষের মদতে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল, আমি তখন কোনো মিডিয়াকে জানাইনি। আমি সমস্ত তথ্য প্রমাণ সমেত আমি 2টো জায়গায় দিয়েছিলাম, একটা স্বাস্থ্য ভবন, একটা নবান্ন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এর বিরুদ্ধে তদন্ত হবে। ওমা, তদন্ত তো দূরের কথা, কি হলো, আমাকেই রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং নিয়ে আসা হলো কাকে? যার নামে আমি তথ্য প্রমাণ দিয়েছিলাম সেই সুদীপ্ত রায়কে আবার চেয়ারম্যান করে নিয়ে আসা হলো। সন্দীপ ঘোষ একবার ট্রান্সফার হয়ে গেলেন, ট্রান্সফার হওয়ার পর তার এত উদ্ধত্ত, উলুবেরিয়া থেকে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল এসছেন, তালা বন্ধ, তাকে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে ক্যাম্পাসে, তিনি ফেরত চলে গেলেন। আবার 2 দিনের মধ্যে সন্দীপ ঘোষ ব্যাক। আবার দ্বিতীয়বার তাকে ট্রান্সফার করা হলো, মানস ব্যানার্জিকে নিয়ে আসা হলো বারাসাত থেকে। তখন এই নর্থ বেঙ্গল লবির কিংপিন এসপি দাস, যার নেতৃত্বে সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, অভিক বিরূপাক্ষ, সৌরভরা থ্রেড কালচার চালাতো, এই দুর্নীতির নেক্সাস চালাতো, আমার সামনে প্রকাশ্যে আরজি কর মেডিকেল কলেজে এসে বলেছে, আরে অর্ডার কি করে পাল্টাতে হয় আমরা জানি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন স্পেনে বা কোথাও বিদেশে, বলছি ওনাকে ফিরতে দাও, অর্ডার আমরা পাল্টে দেবো। ওমা, দেখলাম সত্যি তিনি ফেরত এলেন, অর্ডার আবার পাল্টে গেল, মানস ব্যানার্জিকে আবার বারাসত পাঠিয়ে আবার সেই সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো। অর্থাৎ যে সন্দীপ ঘোষ সুদীপ্ত রায়ের নেক্সাসে কোটি কোটি টাকার দুর্নীতি, যেটা আমি অভিযোগ দিয়ে জানিয়েছিলাম, আবার আমাকে সরিয়ে দিয়ে তাদেরকেই পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। এবং তারপর অভয়াকাণ্ডে আমি যখন হুইসেল ব্লোয়ার হয়ে, আমি এবং আমার মিসেস যে ওই কলেজের প্রাক্তনী, আমরা যখন কিছু সত্যি কথা বললাম, তখন আমার সাথে কী কী হয়েছে আপনারা জানেন।
আমার রেজিস্ট্রেশন বাতিল করা থেকে শুরু করে আমার মিসেসকে আমার বাড়ির সামনে মহানাগরিকের উপস্থিতিতে আমার দলের বিধায়কের মদতপুষ্ট গুন্ডারা মেরে চলে গেছে, এবং সর্বোপরি আমার মেয়ে যাকে নখদাঁত বার করে আক্রমণ করা হয়েছে, আমার মেয়ের ছাত্র জীবনটাকে ছারখার করে দিয়েছে। রাত্রি 12:30টার সময় থ্রেট করা, তাকে বয়কট করা, তার সাথে কেউ হাসপাতালে কথা বলবে না, তার সাথে কেউ লাইব্রেরিতে পড়বে না, তার সাথে কেউ ক্যান্টিনে খাবে না। সে সরস্বতী পুজোয় আলপনা দিতে গেলে তাকে বলা হচ্ছে তুমি চলে যাও, নির্দেশ আছে তোমাকে রাখা যাবে না। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। সে যদি আজকে হোস্টেলাইট হতো, আজকে যদি বাড়ি থেকে যাতায়াত না করতো, ভগবান না জানে কি হয়ে যেত। এবং সে অনার্স পাওয়ার পর এই সন্দীপ ঘোষ ডিপার্টমেন্টে ফোন করে করে বলেছে সৌমিলি সেনের খাতা আনো, তাকে ফেল করাতে হবে। এবং তারপর তারা এতটা হিংস্র যখন হয়ে গেছে, আমাকে তখন বলছে এরপর তোমার মেয়ে কী করে ডাক্তারিটা পাস করে আমি দেখব। ডাক্তারি পরীক্ষায় সব সাবজেক্ট পাস করে যাওয়ার পর একটা ইন্টার্নশিপ কমপ্লিশনে সমস্ত ডিপার্টমেন্টের হেডকে সই করতে হয়। এই সন্দীপ ঘোষ বা এই এসপি দাসের নেতৃত্বাধীন যারা এই তখন তল্পিবাহক ছিলেন, তারা যদি আমার মেয়ের একটা ফাইনাল সই না করে, আমার মেয়ে পাস করার পরে আমার মেয়ে জীবনে ডাক্তারি সার্টিফিকেট পেত না, তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি রাজনৈতিক ব্যক্তি, অনেক পরে আগে একজন পিতা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ের কেরিয়ারের কথা ভেবে বাধ্য হয়ে আমাকে চুপ থাকতে হয়েছিল। কিন্তু প্রতিবাদ সেদিনও ছিল, প্রতিবাদ আজও আছে, এবং আমার কথাগুলো সত্যি বলেই আজও সন্দীপ ঘোষ জেল খাটছে, আমার কথাগুলো সত্যি বলেই আজও আশিস পান্ডে জেল খাটছে, এবং অভিক দে থ্রেড কালচারের অন্যতম নায়ক, যাকে অভয়াকাণ্ডের ক্রাইম সিনে দেখা যাচ্ছে একটা লাল জামা পরে মাথায় অল্প টাক, ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল কোনো ইনভেস্টিগেশন ছাড়া বলে দিচ্ছে যে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এই শান্তনু সেন তখন সেখানে প্রতিবাদ করেছিল। আজকে তাই সাধুবাদ জানাই ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করা হয়েছে বলে। নতুনভাবে মুখ্যমন্ত্রী তদন্ত করছেন। আমরা তাকিয়ে আছি আরজি করের দুর্নীতিতে যারা যুক্ত। অভয়ের ইটকাট, আরজি করের ইটকাট পাথর এখনো কেঁদে কেঁদে বলছে অভয়াকাণ্ডে একা সঞ্জয় রায় নয়, অনেকে জড়িত। আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে, আমার কাছে ডিএনএ রিপোর্ট আছে। কোনোদিন সুযোগ পেলে আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারি, অফিসিয়াল সায়েন্টিফিক রিপোর্ট দিয়ে প্রমাণ করে দিতে পারি একা সঞ্জয় রায় নয়, এখানে আরও অনেকে যুক্ত ছিল। সেই কারণেই 14ই আগস্ট উপরের নেতৃত্বের অঙ্গুলি হেলনে সেখানকার বিধায়কের তত্ত্বাবধানে কাশীপুর এবং বেলগাছিয়া থেকে একটা সম্প্রদায়ের কিছু গুন্ডারা এসে আরজি করে ভাঙচুর করেছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য। কিন্তু এখনও সঠিক তদন্ত হলে দোষীরা সামনে আসবে, শাস্তি পাবে, সেই আশায় আমি নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। একদম ডক্টর শান্তনু সেন মারাত্মক অভিযোগ করছেন, যে অভিযোগ অভয়ের পরিবার করে এসেছে যে এই অভয়ের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার সঙ্গে শুধুমাত্র একা সঞ্জয় রায় নয়, অনেকে জড়িত। আজকে ডক্টর শান্তনু সেন তিনিও বলছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরো অনেকে জড়িত, তার কাছে তথ্য প্রমাণ আছে এবং সুযোগ থাকলে তিনি তা তুলে ধরবেন। একের পর এক অভিযোগ করছেন। তবে দুর্নীতির যে প্রসঙ্গে বিশ্বজিৎ দা বলছিলেন যে এই যে বিশ্বজিৎ দা আপনি বলছেন যে দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি ছড়িয়ে দেওয়া হয়েছিল, মানে শীর্ষ নেতৃত্ব তার মানে চোখ বন্ধ করেছিল, সমস্ত কিছু জানতো। এটা কি সম্ভব যে দিনের পর দিন, বছরের পর বছর একটার পর একটা দুর্নীতি হয়ে গেছে আর শীর্ষ নেতৃত্ব কিচ্ছু জানতো না? এটা সম্ভব? এটা বিশ্বাসযোগ্য? তাদের অগোচরে পুরো দুর্নীতি হয়ে গেছে? যদি হয় তাহলে আজকে তারা মুখ খুলছেন না কেন? তারা কেন বলছেন না যে আমরা জানতাম না? কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন না? আজকে তো তারা আজকে বিরোধী আসনে আছেন। আজকে ওনারা কেন নামছেন না, নেমে কেন প্রতিবাদ করছেন না? তার কারণ তাদের মোরাল ব্রেকডাউন হয়ে গেছে। মোরালি তারা ব্রেকডাউন হয়ে গেছে। তারা জানে যে কি হচ্ছিল এবং কেন হচ্ছিল, এবং সেই জায়গায় তাদের প্রচ্ছন্ন মদত ছিল। এই কারণেই আজকে তারা মুখ খুলতে পারছে না। একদম আমি শান্তনুদার কাছে আসতে চাইবো। আরজি করের যে দুর্নীতি প্রসঙ্গে শান্তনুদা আপনি কথা বলছিলেন, এই দুর্নীতির বিষয়ে আপনি বারবার সরব হয়েছেন, আপনাকে দল থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে, মানে আপনি একেবারে দলের রোষের শিকার হয়েছেন। কিন্তু আপনি জানাবার চেষ্টা করেছিলেন বিভিন্ন জায়গায়, মানে আপনাকে ঠিক কি উত্তর দেওয়া হয়েছিল যখন আপনি একদম উপযুক্ত জায়গায় জানিয়েছিলেন? আমি জানাবার চেষ্টা করিনি, আমি জানিয়েছিলাম। অন রেকর্ড বলছি, বারবার বলছি, আমি দিস্তা দিস্তা কাগজ, ক্যান্টিনের দুর্নীতির কাগজ, সায়েন্টিফিক ল্যাবরেটরির দুর্নীতির কাগজ, পার্কিং সেন্টারে দুর্নীতির কাগজ, আরএমও কোয়ার্টারে দুর্নীতির কাগজ, বড় বড় কোম্পানি থেকে মাল কেনা হয়েছে তার দুর্নীতির কাগজ, গাইনি বিল্ডিংয়ের সামনে সরকারি জমি দখল করে স্টল তৈরি করা হয়েছে সেটার উদ্বোধন করছেন সুদীপ্ত রায়, সেটার উদ্বোধন করছেন অতীন ঘোষ। তথ্য প্রমাণ দিয়ে আমি স্বাস্থ্য দপ্তর দুটো জায়গায়, কোনো মিডিয়াকে তখন আমি জানাইনি,
কেউ বলতে পারবে না আমি দলকে বিব্রত করেছি। আমি আমার প্রশাসনের হায়েস্ট নেত্রী এবং আমার দলের সর্বোচ্চ নেত্রীকে জানিয়েছিলাম এবং স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলাম। তারপরে তারা জানেন না সেটা তো হতে পারে না, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করে বলেছিলাম, এগুলো আমি দিয়ে গেলাম। এবং যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তদন্ত হতো। তার বদলে কি হলো, আমাকে সরিয়ে দেওয়া হলো। তার বদলে কি হলো, সন্দীপ ঘোষকে ফেরত আনা হলো। তার বদলে কি হলো, সুদীপ্ত রায়কে আবার নতুন করে রোগী কল্যাণ চেয়ারম্যান করা হলো। তার মানে কি, তারা চাইছে সেটা চলুক। তার কারণ মাথার ওপর রয়েছে দাসের দাসত্বে আবদ্ধ স্বাস্থ্য ব্যবস্থার মাথায় রয়েছেন একজন ডিফেক্টো হেলথ মিনিস্টার, যার নাম স্বনামধন্য ডক্টর এসপি দাস। খোঁজ নিয়ে দেখুন তো, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে একটা সাইকিয়াট্রিক এপিডেমিওলজি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে শুধু তার মেয়ের জন্যে। ন্যাশনাল মেডিকেল কমিশন কোনো অনুমোদন দেয় না। ভারতবর্ষের কোনো মেডিকেল কলেজে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক এপিডেমিওলজি ডিপার্টমেন্ট নেই। আমি তো শুনেছি নাকি তার নাম ডক্টর রিয়াল দাস। তিনি কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে শুধুমাত্র MBBS পাস করেছেন। ডাক্তারিতে তার কোনো গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিগ্রি, ডিপ্লোমা নেই। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি না থাকলে RMOর বেশি হওয়া যায় না। তাকে চাকরি দেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল সাইকিয়াট্রিক এপিডেমিওলজি। সেখানে একা ডিউটি করছেন শুনেছি নাকি ডক্টর রিয়াল দাস। তিনি শুধু MBBS হওয়ার পর তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলেন। আজকে আবার যদি সরকার ক্ষমতায় আসতো হয়তো তিনি প্রফেসরও হয়ে যেতেন। আজকে অভিক দেখে বেআইনিভাবে অনাময়ে সে কাজ করেনি, সে কাজ করেছে বর্ধমান মেডিকেল কলেজে। কিন্তু তাকে পোস্ট গ্রাজুয়েটে কোটা পাইয়ে দিতে হবে বলে তৎকালীন DME কৌস্তব নায়েক তাকে সার্টিফিকেট দিয়ে দিল। প্রবীর সেনগুপ্ত প্রিন্সিপাল তাকে সার্টিফিকেট দিয়ে দিল। আর তার বদলে কি হলো, কৌস্তব নায়েককে DME করতে হবে বলে প্রথমে DME নির্বাচনের ইন্টারভিউ হলো। ইন্টারভিউয়ে কৌস্তব নায়েকের নাম নেই বলে ইন্টারভিউটা যে বাতিল সেটাও জানালো না, ইন্টারভিউয়ের রেজাল্টও বার করলো না। আবার একটা নতুন করে ইন্টারভিউ হয়ে কৌস্তব নায়েককে DME করে দিল। তার কারণ কি, কৌস্তব নায়ক অভিক দেখে বেআইনি সার্টিফিকেট পাইয়ে দিতে সুবিধা করেছে। একদম একের পর এক অভিযোগ তুলছেন ডক্টর শান্তনু সেন, বিশ্বজিৎ দেব, দুজনেই এই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ তুলছেন এবং তারা প্রশ্ন তুলে দিচ্ছেন যে কেন সেই সময় কর্ণপাত করা হয়নি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে এবার চিঠি দিয়েছেন অরূপ চক্রবর্তী। পদত্যাগের জন্য নিজের ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব মুখপাত্রদের দায়িত্ব থেকে মুক্ত করতে তৃণমূলের কাছে আবেদন জানিয়েছেন অরূপ চক্রবর্তী। মুখপাত্রের পদ থেকে, দায়িত্ব থেকে মুক্ত করতে তৃণমূলের কাছে আবেদন এবার অরূপ চক্রবর্তীর। গতকালই আমরা জানি কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। অনেক ক্ষেত্রে নিজের দেওয়া যুক্তি নিজের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি, তবুও দলের মুখপাত্র হিসেবে বারবার দলের হয়ে কথা বলেছি। কিন্তু আজ হারটাকে স্বীকার করতে হবে, না হলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সেই মন্তব্য করেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, মানে আমি আজ অবধি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় যেমন বলা হয়েছিল তো বৃহস্পতিবার থেকে শনিবার এই রোববার এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক, সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি। কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়। এটা তো ঘটনা, তোমার সত্যি দিনের পর দিন আমি আরজি করকে ডিফেন্ড করেছি। আজকে আমি অস্বীকার ভাবের ঘরে চুরি করলে তো হবে না। আজকে যে আমাদের হাত থেকে মহিলা ভোটটা চলে গেল, সেটার অন্যতম অভিঘাত তো আরজিকর তো তৃণমূল ঘটায়নি। কিন্তু গোটা ঘটনার দায় আমাদের নিতে হলো কেন? একটা প্রমোশনাল পোস্টিং কেন সন্দীপ ঘোষকে রাতারাতি পোস্টিং দিতে হবে? শুধু তাই না, রাজ্যের একজন মন্ত্রীকে এবং একজন নির্বাচিত বিধায়ককে হাসপাতালে গিয়ে তাকে চেয়ারে বসাতে হবে।
মানে আমি কোন মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রিমাদি সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী তাকে খুশি করতে গিয়ে গোটা দলকে বিপদের মুখে ফেলে দিতে হয়েছিল? আজকে মানুষ কেন আমাদের বিপক্ষে গেলেন? মানুষের মনে ধারণাটা তৈরি হলো যে আরজিকর ইনসিডেন্টের জন্য বোধহয় পেছন থেকে তৃণমূল দায়ী, নইলে তৃণমূল কেন একজন ব্যক্তিকে এরকম প্রমোশন দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে? এই প্রশ্নের সদুত্তরটা পাইনি। আমি এখান থেকে শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, মানে তৃণমূলের এই বিপর্যয় ভরাডুবি, তারপর একেবারে মুষল পর্ব চলছে, আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতা দলের অন্দরের বিষয়, মানে দুর্নীতিতে কিভাবে মদত দিয়েছে শীর্ষ নেতৃত্ব, কেউ সেই কথা তুলে ধরছেন, কেউ আরজি করের প্রসঙ্গ তুলে একদম দলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন। দেবস্মিতা, আজকে যে দল সরকার চালাচ্ছে সেই দলের পক্ষে বলতে আসায় প্রথম শো আমার এত মাস পর এবিপি আনন্দে, সেজন্য তোমাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের আপামর জনতাকে আমাদের বিজেপির তরফ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি যে এই যারা এতদিন ধরে দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এসে আমাদের বিভিন্ন সময় আমরা যারা স্পোক্সপারসন হয়ে আসতাম বা টিভি প্যানেলিস্ট হয়ে যারা যারা বসেন, তাদের এত রকমের অপমান সহ্য করতে হয়েছে বা তারা অপমান করেছে, ব্যক্তিগত অপমানও করেছে, সেজন্য আজকে এই ধরনের কথা শুনতে ভালো লাগছে না। আজকে রবীন্দ্রনাথের কথায় আমি এই কথাটা খুবই প্রায় বলি, আমি আবারও বলছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তৃণসমদহে, তৃণমূলের তো সেটা যেন তৃণমূলের মতন যেন তাদের দগ্ধে দগ্ধে, এই আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু এই জ্বালাটা কিন্তু মানুষ এতদিন ধরে এই অন্যায় সহ্য করেছে এবং তারা দেখেছে টেলিভিশনে অরূপ বলো কি বিশ্বজিৎ দেব বাবু বলো কি শান্তনু সেন, যদিও ডক্টর শান্তনু সেন আমি বলবো সেই সময় সত্যি উনি মুখ খুলেছিলেন এবং ওই সময় উনি প্র্যাকটিক্যালি পদ ছেড়েও দিয়েছিলেন, তাহলেও আমি বলবো যে এতগুলো অন্যায় মন্তব্য, অন্যায়কে জাস্টিফাই করা এবং অপর পক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা, এখন এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবং তুমি যে কথাটা বলেছো সত্যি আমরা দেখছি 4 তারিখের পর থেকে 12টার পর আমরা যখন কাউন্টিং রুম থেকে বেরোলাম, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা তো কাউন্টিং রুমে বুঝতে পারি না যে বাইরে কি হচ্ছে। যখন আমি বেরোলাম তখন ক্যামেরা যখন আমার কাছে এলো, আমার বললো যে রিয়াকশান কি, তো আমি বললাম আমি তো হেরে গেছি, আমার কাছে কি রিয়াকশান চাইছো? বললো তুমি হেরে গেছো কিন্তু পশ্চিমবঙ্গ গেরুয়াময়। তো এই গেরুয়াময় পশ্চিমবঙ্গে হঠাৎ 12টার পর রাতারাতি এত কার্যকর্তা উদয় হয়েছে আমাদের যে তারা আবির মেখে ঘুরছে, বিভিন্ন নেতারা নাকি, তৃণমূলের নেতারা নাকি এতদিন ধরে যে তলায় তলায় নাকি বিজেপি করতো, এদের আমরা চিনি না, এদের আমরা জানি না। এরা যদি সত্যি আমাদের সঙ্গে এতদিন থাকতো তাহলে এই 2021, 2016 যেটা অরূপ বলছে সেই জিতগুলো কি আদৌ তাহলে তৃণমূলের জিত? যেখানে মানুষের এই যে লেভেলের বিক্ষোভ শুধু যে ভোটে উঠে এসছে তা নয়, আজকেই শ্রমিকদা একটা জায়গায় বলেছেন যে শ্রমিকদা বোধহয় পরশুদিন না গতকাল বলেছে যে ভালো তৃণমূল আমরা নিতে রাজি আছি। সেইখানে কীরকম রিয়াকশন হয়েছে যে কোনো ভালো তৃণমূল নেই কোথাও। এরা আপাতমস্তক এই পার্টিটা শুধু নিজেদের লাভ, নিজেদের সিন্দুক, নিজেদের ফ্ল্যাট, নিজেদের বাড়ি গাড়ি করেছে তা নয়, তারা মানুষকে শোষণ করেছে এবং কি লেভেলে শোষণ করেছে একটার পর একটা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে উনি তো বলেছেন অনুপ্রেরণা একেবারেই ব্যবহার করবে না, কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মানে নির্দেশে কিরকম সিস্টেম্যাটিক্যালি একটার পর একটা বেরোচ্ছে। মানে ডক্টর শান্তনু সেন একদম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর ফাইল খোলার জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো এই জায়গা থেকে। রবীন্দ্রনাথ বাবু, একদম ঠিক আগের পর্বেই ডক্টর শান্তনু সেন থেকে শুরু করে বিশ্বজিৎ দেব, তারা দলের অন্দরে যে এই দুর্নীতিকে কিভাবে মদত দিয়ে এসেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যই তুলে ধরলেন, একেবারে কাঠগড়ায় তুললেন তাদেরকেই। সবই তো বুঝলাম, কিন্তু গোটা রাজ্যটাকে 50 বছরের জন্য রসাতলে পাঠিয়ে রসাতল পাঠানোর দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে চৈতন্য হয়ে বসে থাকা, এইটা দেখলে না নিজের ভিতরে, গায়ের ভিতরে রিড়ি করে জ্বলে। এই যে যাদের নামগুলো বললেন, যে কাউন্সিলরের নাম বললেন, যে এমপির নাম বললেন, যিনি দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন, এরা বলতে পারেনি, এরা তো বলতে পারেনি, ঠিক আছে, তো নিজেরা তো পদত্যাগ করতে পারতো, করেনি। তার কারণ নিজেরাও সুবিধাবাদী, নিজেরা প্রত্যেকে। এদেরকে আপনি দেখুন এরা কতখানি স্বার্থসিদ্ধি ঘটিয়েছে। আপনি রুবির থেকে আরম্ভ করে একবারে টালিগঞ্জ পর্যন্ত চলে যান, ফুটপাতে শুধু
হকার বসিয়ে তাদের শোষণ করে 5 লাখ 7 লাখ টাকা করে নিয়ে এক একটা কাউন্সিলর কত সম্পদ বাড়িয়েছে। আজকে তারা এসে চৈতন্য সেজে এতে এসে বলছে যে না আমরা চাই এ দল থেকে এই গায়ের নোংরাটাকে ঝেড়ে ফেলতে চাইছি। আসল ব্যাপার হচ্ছে তারা এখন সুযোগ সন্ধানী হয়ে আবার নতুন ক্ষমতার স্বপ্ন সন্ধানী হচ্ছেন, আবার কোনো প্রশাসনিক সুরক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এই প্রশাসনিক সুরক্ষা বা রাজনৈতিক ক্ষমতার যে স্বপ্ন সন্ধানী হওয়ার চেষ্টা করছে, সেইখানেই বিজেপির আসল পরীক্ষা। যদি তাদের নাই মানুষ ঘেন্না করবে আবার বিজেপিকে, যেভাবেই হোক তাদেরকে বন্ধ করতে হবে। আপনি এতক্ষণ পর্যন্ত যাদের কথা বললেন, যাদেরকে দেখালেন বা যাদের বাইক দেখালেন, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে পদাধিকারী, অর্থাৎ তারা হয় মুখপাত্র নয় কোনো না কোনো জায়গায় তারা কোনো বিশিষ্ট পদে ছিলেন। তো তারা যখন এই কথাটা বলছেন যে আমরা বারবার বলতে চেয়েও বলতে পারিনি, তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যে যারা দলের মধ্যেই নেই, যারা দলের বাইরে থেকে মানে একটা পলিটিক্যাল কজ বা বলুন বা একটা পলিটিক্যাল একটা ইয়ের জায়গা থেকে, আইডিওলজির জায়গা থেকে যারা দলটাকে বাইরে থেকে কখনো হয়তো সাপোর্ট করেছে, তারা কি করবে? তাদের অসহায়তা তো আরো বেশি। তারা কোথায় বলবে? স্যার যেমন বললেন যে তারা বলতে পারেননি, সত্যি সত্যি তো বলা সকলের পক্ষে সম্ভব হয়নি। মানে যারা ভেতরে তারাই যদি বলতে না পারে, তাহলে যারা দলের মধ্যেই কেউ নয়, দলের বাইরে থেকে হয়তো সমর্থক, তারা কি করবে? আসলে সমস্যাটা হচ্ছে এইখানে যে হার্ডকোর আইডিওলজি আর হচ্ছে একটা সংগঠন, ওদের রেজিমেন্টেড সংগঠন, এটা যদি না থাকে তাহলে তো পার্টি গড়ে তোলা যায় না। এই যে 15 বছরে সবচেয়ে বড় ব্যর্থতা যদি কিছু হয়, তাহলে সেটা হচ্ছে যে কোনো একটা হার্ডকোর আইডিওলজি তৈরি করতে না পারা এবং পার্টি সংগঠনটাকে একটা রেজিমেন্টেশনের মধ্যে দিয়ে না নিয়ে আসতে পারা। তার ফলে যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাডহক ভিত্তিতে কোনো জায়গায় যখন যে ইস্যুটা দরকার হয়েছে সেরকমভাবে নিয়ে আসা হয়েছে সেই সমস্ত ইস্যুগুলোকে সামনে, আর যেখানে যে মানুষটাকে দিয়ে যে কাজটা করানো গেছে তাকে দিয়ে হয়তো সেই কাজটা করিয়ে নেওয়া হয়েছে। এই জিনিসটা করার ফলে যেটা হয়েছে, কোনো স্ট্রাকচারটা গড়ে ওঠেনি। আজকে আপনি দেখুন যে আজকে বামপন্থীরা পশ্চিমবাংলায়, তারা আজকে হয়তো তাদের ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে, দল একেবারে অনেক ছোট হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু তাদের একটা কোথাও হার্ডকোর আইডিওলজি রয়েছে, তাদের ওই সংগঠনের যে স্ট্রাকচার ছোট হলেও সেটা রয়েছে। উল্টো দিকে বিজেপির মধ্যেও কিন্তু একটা এত বড় দল, তাদেরও কিন্তু একটা রেজিমেন্টেড স্ট্রাকচার রয়েছে। তাদের আইডিওলজির সঙ্গে আমি সহমত হই বা না হই, তাদের কিন্তু একটা ফিক্সড একটা আইডিওলজি আছে। এই আইডিওলজিটা যদি না থাকে তাহলে যেটা হবে, তাহলে এই ধরনের এই যে বারবার করে যে অভিযোগগুলো উঠছে, বা স্যার রবীন্দ্রনাথ স্যার যেটা বললেন, সেই অভিযোগগুলো তো এখন সত্যি হয়ে যাবেই আরো বেশি করে। তার জন্যেই এই যেটা দরকার ছিল, সেটা অনেক বেশি করে দরকার ছিল, সেটা হচ্ছে যে একটা ফিক্স কোনো একটা আইডিওলজির জায়গায় নিয়ে আসা। সেটা তৃণমূলের একের পর এক নেতা একেবারে দলের অন্দরের বিষয়, দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করছেন, নিশানা করছেন। অন্যদিকে এবার তৃণমূলে আবার সাংসদ বনাম সাংসদ, এক সাংসদ তার বিরুদ্ধে লোকসভা অধ্যক্ষের কাছে চিঠি লিখে নালিশ অন্য সাংসদের, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা আক্রমণ করেছেন কাকলি ঘোষ দস্তিদারকেও। আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে। সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করা। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? যে ডিঅনেস্ট 5 লাখ টাকা নিয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, যেখানে পশ্চিমবাংলার অনেক মন্ত্রীরা একসময় অ্যারেস্ট হয়েছে, তাহলে উনি কেন প্রিভিলেজ ক্লাসে করবেন? আপনি কেন স্যাংশন দিচ্ছেন? একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে? সেটাও আমাকে ভাবতে, আমি লিখবো ওনাকে, তারপর পরবর্তীকালে কি করতে হয় আমি দেখবো। উনি আমাকে বলে দেবেন আমি অশিক্ষিত, নারী বিদ্বেষী, উনি যা ইচ্ছা বলতে পারেন। কাঁচের ঘরে থেকে না ঢিল ছোড়া যায় না। অরিন্দম আচার্য, দেখুন, প্রথম কথা এই যে আজকে যারা বক্তব্য রাখছে, এটা যদি আজকে এবার ভোটে জিতে যেত তৃণমূল, তাহলে এই কথাগুলো বলতো। প্লাস আরেকটা কথা বলছি, 23 তারিখের আগে পর্যন্ত এদের গলার স্বর দেখেছেন, মোষের মতো চিৎকার করছে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো সাপোর্ট করছে। আমি থ্যাঙ্কস জানাবো ডক্টর শান্তনু সেনকে। উনি যেটা বলেননি, আমার মনে আছে মিস্টার শান্তনু সেন, আপনি যদি শুনে থাকেন, আমি আপনাকে টেলিফোনে পর্যন্ত বলেছিলাম, শান্তনুদা আমি আপনার পাশে আছি। আপনার স্ত্রী যখন কাঁদছিল, কেন আপনি কথাটা বলেননি? সেটা হচ্ছে গিয়ে আপনার মেয়েকে পর্যন্ত আজকে অপমানসূচক এবং অশ্লীলতা চিন্তা করে তাকে আজকে ইঙ্গিত দিয়েছিল। আপনি বাবা হিসাবে এটা তীব্র প্রতিবাদ করেছিলেন, একটা মিডিয়াতে বলেছিলেন বলে আপনাকে আজকে তারা ওখান থেকে আজকে রিজেক্ট করে দেয়। এই কথাটা পরে আমি আপনাকে থ্যাঙ্কস জানিয়েছিলাম, আপনাকে আমি হ্যান্ডশেক করেছিলাম।
এবং আপনি যে বক্তব্য আজকে বলছেন তাদের সাথে অন্যদের বক্তব্য মেলে না। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আমি আপনাকে বলি অন্যান্য স্টেটে এই যে মিস অ্যাপ্রিপিয়েশন মানি যেটা আজকে 409 ছিল, সেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এখন হচ্ছে 316। কটা কেস হয়েছে? করাপশন আজকে প্রিভেনশন অ্যাক্ট কটা হয়েছে? আজকে জানেন তো, আমি নির্দ্বিধায় বলতে পারি যে চিংড়িঘাটায় যে আজকে 7 দিনে কাজটা হলো, বিএসএফ এর জমিটা দিল, এইখান থেকে কাটমানি পাবে না বলে কিন্তু আজকে আটকে রেখে দিয়েছিল। কারণ সমস্ত জায়গা থেকে টাকা পেয়েছে, সমস্ত জায়গা থেকে আজকে টাকা পেয়েছে। আজকে আপনি বলুন দিলীপ মণ্ডল, ওই বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে, সে দেখেনি? আপনি আমাকে বলুন বাদুড়িয়া, আজকে একটা চেয়ারম্যান, সে আজকে ট্রিপল চুরি করে আজকে 3 কোটি টাকা পেয়েছে। এই যে করাপশনটা এসছে, এই করাপশনটা মাননীয় এক্স মুখ্যমন্ত্রী জানে না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না, আজকে বিভিন্ন যারা এনগেজ ছিল তারা জানে না। ইয়েস, যার জন্যই আজকে এনারা যারা আজকে বলতে যাচ্ছে একমাত্র অরূপ বাবু উনি জেন্টলম্যান, উনি হাইলি কোয়ালিফাইড লোক, কিন্তু তার সাথে অন্যদের মেলাবেন না। কারণ এরা যদি আগে বলতো তাহলে বুঝতে পারতাম। এখন হেরে গেছে বলে শেষ করছি, যদি আজকে জিততো তাহলে এই বাংলায় আজকে একদম এই জায়গা থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে যাচ্ছে যে তৃণমূলের একের পর এক নেতা যেভাবে মুখ খুলছেন, যদি আজকে ভোটের ফলাফলটা উল্টো হতো তারা এইভাবে মুখ খুলতে পারতেন? তো যেভাবে দুর্নীতি হয়েছে তা নিয়ে দলের অন্দরে মুখ খুলতে পারেননি তৃণমূলের একের পর এক নেতা। এভাবেই আজকে তৃণমূলের ভরাডুবির পর তারা মন্তব্য করছেন। আজকে ছকভাঙা 6টার অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।